দীর্ঘ ৮ বছর পর আমার স্বামী আজই প্রবাস থেকে দেশে ফিরেছে। ঘরভর্তি সবাই খুশি হতে পারলেও আমি খুশি হতে পারিনি। আমার স্বামী আমাকে দেখেই তো বলে, "কি ব্যাপার মেঘা, তোমার কি হয়েছে? তুমি অসুস্থ নাকি তোমার শরীর খারাপ? তোমাকে এমন দেখাচ্ছে কেন?" তখন আমি তাকে বললাম, "না, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। আপনি অনেক দূর থেকে এসেছেন, বসেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি।" তখন সে বলে, "না, এখন আমি নাস্তা খাবো না। আগে তুমি আমার পাশে এসে বসো, আগে জানবো তোমার কি হয়েছে, কেন তোমাকে এমন দেখাচ্ছে। তাছাড়া তুমি অনেকটা শুকিয়ে গেছো। এছাড়াও আমাদের বাবুটাও অনেকটা শুকিয়ে গেছে।" তখন আমি তাকে বললাম, "না, আমরা ঠিক আছি, আমরা শুকিয়ে যাইনি, আপনি বসেন, আপনার জন্য আমি নাস্তা নিয়ে আসি।" এই বলেই আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। কেন জানি না আজকে আমার খুব কান্না পাচ্ছিল। আমার স্বামী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেই তো বলে, "কি ব্যাপার মেঘা, এখানে একা একা কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে সবকিছু খুলে বলো। তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে কান্না করছো? কি এমন আমি অন্যায় করছি, তুমি আমাকে বলো। আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি। আমি আগে থেকেই তোমাকে বলে কয়ে তারপরে দেশে এসেছি।" তখন আমি আমার স্বামীকে বললাম, "প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি কোনো কথা কইেন না, বাইরে সবাই শুনতে পাবে। আর আমি কোনো কান্না করছি না, আমি আপনার জন্য নাস্তা রেডি করছি, আপনি ঘরে যান, আমি আপনার নাস্তা নিয়ে ঘরে আসতেছি।" এই বলে আমার স্বামীকে আমি ঘরে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ পর আমি তার জন্য কিছু নাস্তা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার স্বামী আমাদের বাচ্চাকে খুবই আদর করছে। আমার বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। সে যখন বিদেশ গিয়েছিল তখন আমাদের বাচ্চা খুবই ছোট ছিল, ১.৫ বছর বয়স ছিল। এখন সে এসে দেখে আমাদের বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। এছাড়া আমাদের বাচ্চার জন্য সে অনেকগুলো খেলনা নিয়ে এসেছে। এখন তো আমার বাচ্চার সেই খেলার বয়স নাই, তারপরেও সে তার বাবার সাথে হেসে খেলা করছিল। আমার শাশুড়ি আর ননদও আমার স্বামীর পাশেই ছিল। আমার স্বামীর সঙ্গে আমার শাশুড়ি এবং ননদকেও নাস্তা দিয়ে দিলাম। তখন আমার স্বামী আমাকে বলল, "বিকালে আমরা সবাই মিলে ঘুরতে যাব, অনেক কেনাকাটা করব, সঙ্গে কাঁচা বাজারও করে নিয়ে আসব।" তখন আমি হেসে আমার স্বামীকে বললাম, "আপনি অনেক দূর থেকে এসেছেন, অনেক টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে যা খুশি তাই কইরেন।" তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বললে, "হ্যাঁ, তুই অনেক টায়ার্ড, তুই ঘুমিয়ে পড়, তাছাড়া তোকে বাজার করতে হবে না, আমরা তো আছি, আমরা বাজার করে নিব।" পাশ থেকে আমার দেবরও বলল, "হ্যাঁ ভাইয়া, আপনার কিছু করতে হবে না, আমরা তো আছি, আমরা সব কাজ বাজার করে নিব।" এরপর আমার স্বামী সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়ছিলেন, কিন্তু আমার কেন জানি না বুক ফাটা আর্তনাদ শুরু হয়েছিল। আমার স্বামী দেশে ফিরে এসেছে এই কথা ভাবলে আরো কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল অতীতের যত কষ্ট দুঃখ সব আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছিল। আমার স্বামী ঘুম থেকে উঠে সত্যি সত্যি সবাইকে বলে, "সবাই রেডি হও, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো।" কথা শুনে আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই রেডি হয়, কিন্তু আমি রেডি হই না, বলি, "আপনারা যান, আমি যাব না।" তখন আমার স্বামী আমাকে বলল, "তুমি কেন যাবে না? তোমার যে নতুন গহনা শাড়ি আছে সেগুলো পরে রেডি হও, আমরা আজকে অনেক কেনাকাটা করব।" তখন আমি বললাম, "আমি নতুন জামা কাপড় কোথা থেকে পাবো? তেমন তো আমার নতুন কোনো জামা কাপড় নাই, তাছাড়া আমার কোনো গহনা গাটিও নেই।" তখন সে অবাক হয়ে বলল, "বিরক্ত করো না তো, যেটা বলছি সেটা করো, নতুন শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও, তাছাড়া আমার মা বোন সবাই রেডি হয়ে আছে, তুমি কেন রেডি হচ্ছ না?" আমি তখন বললাম, "আমি সত্যি বলছি, আমার রেডি হওয়ার মতো কোনো জামা কাপড় বা গহনা গাটি কিছুই নেই।" আমার স্বামী তখন চিল্লায় বলে, "তুমি এসব কি বলো? প্রতি মাসে তোমার ড্রেস বানানোর জন্য কতগুলো করে টাকা পাঠাই, সেগুলো তুমি কি করছো?" তখন আমি তাকে বলি, "আপনি এসব কি বলেন? কোথায় দিছেন? কার কাছে দিছেন? আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই না। এছাড়া বছরে আমাকে 2টি ড্রেস দেওয়া হয়, তাও আবার আপনার মায়ের পছন্দ অনুযায়ী। আমি তো কোনো মার্কেটেও যাই না, আর কোথা থেকে কিনিও না।" তখন আমার স্বামী আমাকে বলে, "তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে? আমার মা তো মার্কেটে যায়, আর আমার মা মার্কেটে গিয়ে তোমার জন্য নতুন নতুন ড্রেস আনে।" তখন আমি আমার স্বামীকে বলি, "তাহলে আপনার মাকেই ডাকেন, তাহলে আপনি আপনার সব উত্তর পেয়ে যাবেন।" সে তার মা আর বোনকে ডাকলো, ডেকে বলল, "মা, আমি প্রতি মাসে যে আমার বউয়ের জন্য ড্রেস বানানোর টাকা দিয়েছিলাম, সেই ড্রেসগুলো তুমি কিনে দাওনি কেন?" তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, "বাবা, আমি সব টাকা দিয়ে দিছি।" তখন আমি আমার শাশুড়িকে বললাম, "মা, সত্যি করে বলেন, কখন কখন আমাকে ড্রেস বানানোর জন্য টাকা দিয়েছেন?" তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, "প্রত্যেক রমজান ঈদে তোর বউকে খুব দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়।" এই কথা শুনে তখন আমি আমার স্বামীকে প্রত্যেক রমজানের ড্রেসগুলো বের করে দিই আর বলি যে, "এই যে এগুলো পুরনো হয়ে গেছে, এখন আমি এগুলো বাসায় পরে থাকি।" আমি অস্বীকার করছি না তারা রমজান ঈদে আমাকে ড্রেস কিনে দেয় না, তারা প্রত্যেক রমজান ঈদেই আমাকে ড্রেস কিনে দেয়, তবে সেগুলো বাহিরে পরে যাওয়ার মতো না।
আর বাইরে পরে যাওয়ার মতো গহনা বা ড্রেস আমার কাছে কোনো কিছুই নাই। আপনারা যদি চান তাহলে আমি বোরকা পরে বাইরে যেতে পারি। আমার স্বামী আমাকে বলল, আমি তোমাকে বিয়ের সময় কতগুলো গহনা দিয়েছিলাম, এছাড়া বাহির থেকে কতগুলো গহনা দিয়েছি, এগুলো তুমি কি করছো? তখন আমার ননদ পাশ থেকে বলে, আসলে ভাইয়া এগুলো ভাবিকে দেওয়া হয়নি, এগুলো মা আমার বিয়ের জন্য রেখে দিছে। এই কথাগুলো শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম, এগুলোর কিছুই তো আমি জানতাম না। এই কথাগুলো আমার শাশুড়ি আমার কাছ থেকে গোপন করে রেখেছিল। এরপর আমি আরো জোরে জোরে কান্না শুরু করেছিলাম। আমার কান্না দেখে আমার স্বামী বলে, তুমি কান্না করো না, এই বিষয়গুলো আমি দেখতেছি। তখন আমার দেবর পাশ থেকে ছুটে এসে বলে, ভাইয়া আপনি ভাবির কথায় বিশ্বাস করবেন না, সে অযথাই টাকা নষ্ট করে, অযথাই বেশি কথা বলে, সংসারের কোনো দায় দায়িত্ব তিনি পালন করেন না। তিনি সব সময় শুধু আমাদের থেকে কৈফিয়ত চাই, তার স্বামীর টাকা কোথায় কি খরচ হয়েছে। এই কথাগুলো শুনে আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কি করে পারলে আমার নামে এতগুলো মিথ্যা কথা বলতে? তোমাদের ভয়ে তো আমি এই ঘরে একটু জোরেও কথা বলতে পারি না। তুমি, তোমার মা, তোমার বোন আমাকে সব সময় অত্যাচার করো, শারীরিক এবং মানসিক নির্যাতন করো, তারপরেও আমি তো কাউকে কিছু বলিনি, এমনকি আমার স্বামীকেও কখনো এগুলো বলিনি। তোমরা তো আমার স্বামীর সঙ্গে ঠিকমতো কথাও বলতে দাও না ফোনে, এছাড়া যে আমার একটা বাচ্চা আছে তাকেও তো ঠিকমতো তোমরা খেতে দাও না। খাওয়ানোর সময় তোমরা সব সময় বলো আমি নাকি আমার বাচ্চাকে সব সময় বেশি খাইয়ে ফেলি। তুমি তখন বলছিলে না আমার মন খারাপ নাকি আমার শরীর খারাপ? হ্যাঁ, আমার মন শরীর দুটোই খারাপ, কারণ কিছুদিন আগেও তোমার ভাই আমার গায়ে হাত তুলছে, আমাকে অনেক মারছে, আর তোমার বোন আমাকে ঘর থেকে বের করে দিছে আর বলছে এই বাড়ির আমি কেউ না, আর যাতে আমি এই বাড়ি থেকে চলে যাই। এগুলো দেখেও তোমার মা কখনোই কোনো প্রতিবাদ করেনি, বরং সব সময় আমার দোষ ধরছে, আমার রান্না ভালো না, আমার এটা ভালো না, আমি চলতে পারি না। আমি তোমার দিকে তাকিয়ে এবং আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে এই বাড়িতে ছিলাম। তুমি যে কবে দেশে ফিরে আসবে আর কবে যে আমি শান্তির একটা নিঃশ্বাস ফেলবো। এখন তো তুমি বাড়ি ফিরে এসেছো, এখন চাইলেই আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো। আমি অপেক্ষা করছিলাম দেশে এসে তুমি নিজ হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, না হয়তো সারা জীবনের জন্য আমাকে এই বাড়িতেই রেখে দিবে। তখন আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলতে থাকলো, আমি আমার যৌবনের অর্ধেকটা সময় প্রবাসে কাটিয়েছি তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, সেই তোমরাই আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলে না মা? কিভাবে পারলে আমার বউ বাচ্চার সঙ্গে এতটা অন্যায় করতে? সে আবারও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সেও কান্না করে, আমিও কান্না করি, আমাদের বাচ্চাটাও কান্না করে। তখন আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছে। তখন আমার স্বামী বলে, এরপর আমার বউ বাচ্চার উপর যদি তোমাদের কুনজর পড়ে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মা হিসেবে যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেব, ভাইকে যতটুকু করার ততটুকু করব, বোনকে যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেব। আজকে থেকে আমার বউ তোমাদের জন্য আর কোনো রান্না বান্না করতে পারবে না, আমার বউ আলাদা থাকবে আর তোমরাও আলাদা থাকবা। এই বলে আমার স্বামী আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যায়। এভাবেই অনেক প্রবাসীর বউরা অত্যাচারিত হয়, তাই প্রবাসী ভাইদের উচিত এভাবে কথা না বলে বউদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানার।